হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয়, নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আমি আশিস কর, পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা তোমরা পুরনো আছো তোমরা জানো আমাদের এখানে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জননীতির বিভিন্ন মডেলস অফ পাবলিক পলিসি। পাবলিক পলিসির বিভিন্ন মডেলগুলো রয়েছে। কিছু কিছু মডেলগুলো রূপায়ণের ভিত্তিতে এবং প্রক্রিয়াগত ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রক্রিয়াগত দিক থেকে এবং নীতি রূপায়ণগত দিক থেকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করে আমরা বিভিন্ন মডেল দেখতে পারি। আমরা এখানে দেখব যে জননীতি প্রণয়ন হোক, জননীতি রূপায়ণ হোক, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া করতে গেলে আমরা কোন কোন মডেলগুলো মূলত ব্যবহার করে থাকি। চলো দেখে নেওয়া যাক জননীতির বিভিন্ন মডেলগুলো কি কি। জননীতির মডেলগুলো আলোচনা করতে গিয়ে প্রথম যে মডেলটির কথা আমাদের মনে পড়ে সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক মডেল। প্রথম মডেলটি কি? প্রথম মডেলটি হচ্ছে প্রাতিষ্ঠানিক মডেল, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি ইনস্টিটিউশনাল মডেল, বা আমরা এটাকে বলতে পারি প্রাতিষ্ঠানিক মডেল। এই প্রাতিষ্ঠানিক মডেল বলতে কি বোঝায়? প্রাতিষ্ঠানিক মডেল বলতে একটা কথা তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে বোঝার জন্য, যে এখানে জননীতির ক্ষেত্রে যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাই বা যখন আমরা কোনো একটা জননীতি নিতে যাই, সেখানে এই পদ্ধতি বা এই মডেল মূলত একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রিক, একটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এই জননীতি গড়ে ওঠে। এখানে প্রধান কেন্দ্রে থাকবে প্রতিষ্ঠানই হচ্ছে সর্বে সর্বা। এই প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? এখানে দেখো, নির্বাচক, ন্যায়ালয়, প্রধানমন্ত্রী, সংসদ। অর্থাৎ জননীতি রূপায়ণের ক্ষেত্রে এই যে বিভিন্ন বিভাগগুলো আছে সরকারের, যে সমস্ত প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো আছে, সেগুলোই এখানে হচ্ছে মুখ্য। এই যে প্রাতিষ্ঠানিক যে দৃষ্টিভঙ্গির কথা আমি তোমাদের কাছে বললাম, এই প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ বিভিন্ন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত, সেটাকে কি বলছে দেখো, বিভিন্ন সাংগঠনিক কাঠামোর উপরে এরা গুরুত্ব দেয়। মূলত একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা ভাবনা, প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা চিন্তা, সেখান থেকে যে নীতি গড়ে ওঠে তাকে আমরা বলবো প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ বা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি। বলছে বিভিন্ন বিভাগের প্রাতিষ্ঠানিক বিন্যাস ও কাজকর্মকে এখানে উল্লেখ করে, কিন্তু বিভিন্ন বিভাগের পারস্পরিক সম্পর্ককে উপেক্ষা করে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা লক্ষ্য করতে পারছো। আমি যদি আইন বিভাগের কথা বলি, আমি যদি বিচার বিভাগের কথা বলি, আমি যদি শাসন বিভাগের কথা বলি, এরা কি? এরা এক একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, এরা এক একটা প্রতিষ্ঠান। তাদের যে নির্দিষ্ট কাজ এবং তাদের সেই কাজের মধ্য থেকে গড়ে ওঠা নীতি, সেগুলোর গুরুত্ব আছে, কিন্তু তাদের একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি করছে? উপেক্ষা করছে। অর্থাৎ বিচার বিভাগ কোনোভাবেই আইন বিভাগ দ্বারা পরিচালিত হবে না, আবার আইন বিভাগ বিচার বিভাগের দ্বারা পরিচালিত হবে না। তারা কিন্তু নিজেদের থেকে স্বতন্ত্র একটা বিষয়। অর্থাৎ এখানে প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা আলোচনা লক্ষ্য করতে পারা যায়। এবারে দ্বিতীয় একটি মডেল কি বলছে? দ্বিতীয় একটি মডেল বলছে প্রাতিষ্ঠানিকের পরে নয়া প্রাতিষ্ঠানিক। দেখো বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো, এখানে কি বলছে? নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, নিউ ইনস্টিটিউশনাল দৃষ্টিভঙ্গি, যেটা নিউ ইনস্টিটিউশনাল মডেল। এটাও একটা ধ্রুপদী মডেল বা সাবেকি মডেলের মধ্যে অন্যতম। আগেকার দিনে এইভাবে এই মডেলের মধ্য থেকে জননীতিকে নেওয়া হতো। এই যে মডেল বলছে, এই ধ্রুপদী যে প্রাতিষ্ঠানিক মডেলের পুনরায় জনপ্রিয় হওয়ার সম্ভাবনা থাকলেও নীতি পর্যালোচনার ক্ষেত্রে প্রতিষ্ঠান কেন্দ্রিক আরেক ধরনের মডেল গড়ে উঠেছে,
যেটিকে নয়া প্রাতিষ্ঠানিক মডেল বলা যায়। ঠিক প্রাতিষ্ঠানিক ধরনের একটা মডেল, প্রাতিষ্ঠানিকতার উপরে নির্ভর করে একটা মডেল গড়ে ওঠে, সেটা হচ্ছে নয়া প্রাতিষ্ঠানিক। এই প্রাতিষ্ঠানিক মডেলের থেকে নয়া প্রাতিষ্ঠানিক মডেলটা কোথায় আলাদা তোমরা লক্ষ্য করো। বলছে এখানে থিওডর লুই, এগুলো মনে রাখবে, তোমাদের শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। র্যান্ডেল রিপ্লে, গ্রেস ফ্র্যাঙ্কলিন, রবার্ট সলসবেরি, জন হাইন্স, এরা কিন্তু নয়া উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা। এই নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি মূলত কি বলতে চাইছে লক্ষ্য করে দেখার চেষ্টা করো। এখানে লুই কি বলছে, ক্ষমতার 4টি ক্ষেত্রকে ভাগ করেছেন। একটা হচ্ছে পুনর্বন্টনীয়, একটা হচ্ছে বন্টনীয়, গঠনমূলক এবং নিয়ন্ত্রণকারী। ক্ষমতার ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে 2টি বিষয়কে মাথায় রাখা হয়েছে। সরকার তথা রাষ্ট্রকে যদি বল প্রয়োগের একটি স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে বল প্রয়োগের 2টি দিককে গণ্য করা হয়েছে। সরকারের বল প্রয়োগের লক্ষ্য এবং বল প্রয়োগের সম্ভাবনা একই ব্যক্তির সঙ্গে আচরণ এবং ব্যবস্থার আচরণকে সম্ভাব্য নির্ধারক হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ এই নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, একটা কথা তোমাদের মনে রাখতে হবে, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠান নির্ভর, প্রতিষ্ঠান কেন্দ্রিক। যা সিদ্ধান্ত নেবে একটা প্রতিষ্ঠান নেবে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো নেবে, বিভিন্ন রকম যে সংগঠনগুলো আছে, সংস্থাগুলো আছে, সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু এই যে নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি শুধুমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রিক বা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে কিন্তু গড়ে উঠছে না। তারা কিন্তু অন্যান্য যে রাজনৈতিক যে ক্ষেত্রগুলো আছে, রাজনৈতিক যে বিষয়গুলো আছে, তাদের উপরে কিন্তু গুরুত্ব প্রদান করছে। অর্থাৎ রাজনৈতিক যে সংগঠনগুলো, রাজনৈতিক যে কাঠামোগুলো, তাদের উপরে নয়া প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি গুরুত্ব আরোপ করে। কিভাবে একটা নীতি সরকারের বিভিন্ন শাখার সাথে জড়িত, সেই বিষয়টাকেও নিয়ে কিন্তু এই নিউ যে ইনস্টিটিউশনাল তারা কিন্তু আলোচনা করে। অর্থাৎ শুধুমাত্র একটা কাঠামো, শুধুমাত্র সংস্থা, শুধুমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রিক কথা, এটার উপরে এরা নির্ভর করে না। এরা মনে করে এই প্রতিষ্ঠানিকতার বাইরেও আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই নীতি প্রণয়নের ক্ষেত্রে বা নীতি কার্যকরিতার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই একটা মডেলের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে তোমাদের গোষ্ঠী মডেল বা গ্রুপ মডেল। এই গোষ্ঠী মডেল বা গ্রুপ মডেলটা কি তোমরা লক্ষ্য করবে, তোমাদের বিভিন্ন এই রাজ্যের মধ্যে বলো, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, বিভিন্ন রকম সংস্থা আছে, সরকারি বেসরকারি বিভিন্ন রকম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেখা যায়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কারা? যারা মূলত সরকারকে চাপে ফেলে তাদের ফেভারে, অর্থাৎ তাদের যাতে ভালো হয় তার জন্য তারা নীতি প্রণয়ন করতে সরকারকে বাধ্য করে। এর ফলে একটা কিন্তু নীতি গড়ে ওঠে। এই রকম যে একটা নীতি প্রণয়িত হয়, এই রকমভাবে যে একটা নীতি গড়ে ওঠে, বলছে সেটাই হচ্ছে এই মডেল, বলছে গোষ্ঠী মডেল বা গ্রুপ মডেল। অর্থাৎ বিভিন্ন রকম গোষ্ঠী রয়েছে আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে। সে টিচারদের সংগঠন হতে পারে, সে ব্যাংক কর্মচারীদের সংগঠন হতে পারে, সে হতে পারে ডাক্তারদের সংগঠন হতে পারে। তারা কি করে? তারা সরকারকে চাপে ফেলে, তারা সরকারকে চাপ সৃষ্টি করে এবং নিজেদের ফেভারে, নিজেদের যেটা সুবিধা হয় তার জন্য একটা নীতি প্রণয়ন করতে সরকারকে বাধ্য করে। এর ফলে একটা নীতি গড়ে ওঠে। এই রকম একটা মডেলকে বলা হয় গোষ্ঠী বা গ্রুপ মডেল। এই যে গোষ্ঠী মডেল, এই গোষ্ঠী মডেল কি করে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো আইন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখে এবং আইনসভার উপরে চাপ সৃষ্টি করে। এই যে বিভিন্ন রকম যে গোষ্ঠীগুলো থাকে, তারা কিন্তু আইনসভাকে চাপ সৃষ্টি করে, তারা তোমাদের সংসদের উপরে চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে তাদের নিজেদের উপকারে আসবে এরকম কিছু নীতি তৈরি করতে চেষ্টা করে। সেটাকে বলা হয় এই গ্রুপ মডেল বা গোষ্ঠী তত্ত্ব। এই ছবিটার দিকে তোমরা তাকালে বুঝতে পারবে যে কিভাবে গোষ্ঠী মডেলটা কাজ করে, কিভাবে গোষ্ঠী মডেলের দ্বারা জননীতিটা তৈরি হয়। মূলত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা থাকে প্রথম, দ্বিতীয় একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমরা লক্ষ্য করতে পারছি। এরা কি করে? এরা চাপ সৃষ্টি করতে থাকে।
এরা কি করে? চাপ সৃষ্টি করতে থাকে। এদের এই যে রাজনৈতিক একটা ক্ষমতা, এদের মধ্যে একটা রাজনৈতিক ক্ষমতা থাকে, এরা দুদিক থেকে চাপ সৃষ্টি করতে থাকে। অর্থাৎ একদিকে দেখো, একদিক থেকে চাপ সৃষ্টি করছে, ওদিক থেকেও চাপ সৃষ্টি করছে। এবারে বলছে গোষ্ঠী ক্ষয়ের কাছে গ্রহণযোগ্য জননীতি, গোষ্ঠী ক্ষয়ের কাছে গ্রহণযোগ্য জননীতি, এভাবে কিন্তু তোমাদের জননীতিটা গড়ে উঠছে। তারপরে এই নীতি নির্ধারক এখান থেকে জননীতিটা গড়ে উঠছে। পরবর্তী একটা মডেল হচ্ছে তোমাদের যুক্তিবাদী মডেল বা দ্য রেশনাল মডেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মডেল জননীতির ক্ষেত্রে, বিশেষ করে জননীতি রূপায়ণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মডেল। একটা জননীতি যেটা তৈরি করব, প্রণয়ন করব যে জননীতি, সেখানে আমি সবথেকে যুক্তি সম্পন্ন রেশনাল পদ্ধতিতে যেটা সবচেয়ে ভালো হবে, যুক্তিগত একটা নীতি প্রণয়ন করতে পারবো, সেটাকেই বলবো দ্য রেশনাল মডেল। অর্থাৎ যুক্তিসঙ্গতভাবে একদম সর্বশ্রেষ্ঠ, যেটা সব থেকে ভালো যে জননীতিটা, সেটাকেই বলছে রেশনাল মডেল। এই মডেল অনুযায়ী কি বলছে? এই মডেল অনুযায়ী বলছে গ্রহণযোগ্য এবং যুক্তিবাদী মনে করা হয় যখন সেটি দক্ষতা দেখাতে পারে বা দক্ষ নীতি হিসেবে গড়ে ওঠে। এবার এই দক্ষ নীতিটা গড়ে উঠবে কোথা থেকে? দক্ষ নীতিটা কিভাবে তৈরি হবে? বলছে দেখো, আমাদের বিভিন্ন ক্ষেত্রের একটা দিক থাকে, আমরা কয়েকটা ধাপে ধাপে আমরা সেটাকে নিয়ে যেতে পারি। আমরা যুক্তিসঙ্গত একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য হার্বার্ট সাইমন এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল, আমরা যুক্তিগতভাবে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি বা নিতে পারি, তাহলে সেই জননীতি বা সেই নীতিটা সব থেকে কার্যকরী হবে। বলছে সমস্ত ধরনের পছন্দ, অর্থাৎ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্ত ধরনের উপাদানকে একটি মান দেয়া হয়। এরপর সম্ভাব্য সব সিদ্ধান্ত নীতিগুলোকে চিহ্নিত করা হয়, প্রত্যেকটি সম্ভাব্য নীতির পরিমাণ মাপা হয়। এরপর দেখা হয় কোন নীতিটিকে গ্রহণ করলে সেটি অন্যগুলোর চেয়ে দাম এবং সুবিধার ক্ষেত্রে সবচেয়ে দক্ষ হবে। আমি দক্ষ নীতিকে কোনটাকে মনে করব? একটা ধাপে কি হয়, একটা ধাপে আমি যখন ওই তোমাদের আগের যে ভিডিওটা করেছিলাম দেখবে, সমস্যাকে নির্ধারণ করলাম, তারপরে সেই সমস্যাটাকে মেটালে একটা এজেন্ডা সেটিং করলাম, তারপরে একটা নীতি প্রণয়ন করব, তারপরে আমি আস্তে আস্তে ধাপে ধাপে যাব। এখানে ঠিক এরকমভাবে আমাকে কি করতে হচ্ছে? আমাকে প্রথমে অনেকগুলো নীতি, অনেকগুলো ভাবনা ভাবতে হচ্ছে। তার পরিবর্তিতে সেই ভাবনার মধ্য থেকে যে ভাবনাটা, যে বিকল্পটা সব থেকে বেশি ভালো, আমি সেটাকে চুজ করছি বা সেটাকে পছন্দ করছি। এখানে তুমি লক্ষ্য করো, এরকম যদি মনে করা হয়, তোমার সামনে অনেকগুলো খাবার রাখা হলো, কোনোটা পিৎজা রাখা হলো, কোনোটা বার্গার রাখা হলো, কোনোটা ভাত রাখা হলো, কোথাও বিরিয়ানি রাখা হলো। তো তোমাকে বলা হলো যে কোনটা তুমি খাবে। তাহলে তুমি কি মনে করবে? যেটা খেলে আমার সব থেকে ভালো লাগবে সেটা আমি খাবো। তার জন্য তুমি কেউ বিরিয়ানি পছন্দ করে সেই বিরিয়ানিটাকে নিল, কিংবা যেটা আমার পক্ষে বা শরীরের পক্ষে সব থেকে ভালো আমি সেটা খাওয়ার চেষ্টা করব। অর্থাৎ সব থেকে ভালোটা কিন্তু আমি নিই কখন? যখন অনেকগুলো বিকল্প থাকে। বিকল্প বলতে এই যে ভাত, কোনোটায় মাছ, কোনোটায় বিরিয়ানি, কোনোটা, এই যে এতগুলো বিকল্প, তার মধ্যে আমি একটা চুজ করি, অর্থাৎ যেটা সব থেকে ভালো। এটাকে বলছে যুক্তি, দ্য রেশনাল মডেল, যুক্তিসঙ্গত একটা মডেল। লক্ষ্য করো তোমাদের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়েছে সেগুলো। এখানে কি বলেছে হার্বার্ট সাইমন? হার্বার্ট সাইমন বলছে দেখো, যুক্তিসঙ্গত নীতি নির্ধারণের প্রক্রিয়া, এগুলো দেখানো হলো কি কোন প্রক্রিয়াতে যুক্তিসঙ্গতভাবে নীতি নির্ধারণ করা যায়। বলছে প্রথমত নীতি নির্ধারণের সব প্রাসঙ্গিক মূল্যবোধ চিহ্নিত করে প্রত্যেকটিকে সঠিক গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত বলছে সব বিকল্প কার্যপদ্ধতি বিবেচনা করতে হবে। যে সমস্ত বিকল্পগুলো রাখা হলো, সব বিকল্পের কার্যপদ্ধতি বিবেচনা করতে হবে। এবং তারপরে বলছে প্রত্যেকটি বিকল্প কার্যপদ্ধতির ফলাফল বিবেচনা করতে হবে। এবং সর্বশেষে বলছে
একটি বিকল্প নীতি নির্বাচন করতে হবে, যার সম্ভাব্য ফলাফল হিসেবে সর্বাধিক মূল্যযুক্ত উদ্দেশ্য প্রবণ হবে। অর্থাৎ সব থেকে যেটা ভালো, সব থেকে যেটা বেটার বলে মনে হবে, আমি সেটাকেই গ্রহণ করব। এটাই হচ্ছে রেশনাল মডেল। এবার আমি যে মডেলটি আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপক মডেল। খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল, ব্যবস্থাপক মডেল। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি, সেখানে তোমরা দেখতে পারো, নিচে লিঙ্ক দিয়ে দেবো। ব্যবস্থাপক মডেল বলতে কি বোঝায়? মূলত এই ব্যবস্থাপক তত্ত্ব বা ব্যবস্থাপক মডেলের কথা বলেছিল কে? কথা বলেছিল ডেভিড স্টন। তোমরা পড়ে এসেছো আগে। ডেভিড স্টন মূলত ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির কথা বলে। একটা ব্যবস্থার মধ্য দিয়ে একটা নীতি গৃহীত হয় বা সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেটা জননীতিতে রূপান্তরিত হয় বলে তিনি মনে করেন। এই ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি একটা ছবির সাহায্যে তোমাদের আমি দেখাবো, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যবস্থাপক তত্ত্বের ক্ষেত্রে ডেভিড স্টন বলছেন যে একটা পরিবেশ পরিস্থিতি থাকে, আমাদের যে রাজনৈতিক যে পরিবেশ সম্পূর্ণ, সেখানে যখন আমরা নীতি নির্ধারণ করতে যাই, সেটা কিভাবে একটা নীতি নির্ধারিত হয়, সেটা এই ছকের মধ্য দিয়ে মূলত তুলে ধরা হয়েছে। কীরকম সেটা? আমরা চারদিকে পরিবেশ বলে মনে করতে, চারিদিকে তোমাদের পরিবেশ রয়েছে, চারিদিকে পরিবেশ রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে, অর্থাৎ পরিবেশ কোনটা? রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক এবং অর্থনৈতিক নির্ধারক। পরিবেশ, চারদিকে রাজনৈতিক একটা পরিবেশ রয়েছে, তার মাঝখানে বলছে ইনপুট। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। ইনপুট, হ্যাঁ, আমাদের ইনপুট বলতে কি বোঝাচ্ছে? আমাদের ইনপুট বলতে যেটা প্রবেশ করবে। অর্থাৎ একটা লক্ষ্য করো, ইনপুট কোনগুলো? বলছে যোগান। যোগানটা হচ্ছে দাবি, সম্পদ, সমর্থন, বিরোধিতা। অর্থাৎ আমরা যদি খুব সহজ করে বুঝতে যাই যে আমাদের মানুষের কি কি চাহিদা, মানুষের কি কি দাবি রয়েছে। আমার টিউবওয়েল দরকার, আমার লাইট দরকার, আমার কন্যাশ্রী দরকার, আমার লক্ষ্মী ভাণ্ডারের দরকার, নাকি আমার যুদ্ধের দরকার? কি প্রয়োজন মানুষের? মানুষের প্রয়োজনটা দাবি হিসাবে উঠে আসে। কোনটা? প্রয়োজনটা হচ্ছে দাবি। এই দাবিটা কি হয়? এই দাবিটা বা এই যে আমি দাবি তুললাম, এটা সমর্থিত হয়, কিছু কিছু মানুষের দ্বারা সমর্থিত হয়, কেউ তার বিরোধিতাও করে। তাহলে আমাদের যে চাহিদা, সেটা সমর্থিত হতে হয়। তারপরে এই যে ব্ল্যাক বক্স, পুরো বিষয়টা হচ্ছে ব্ল্যাক বক্স, অর্থাৎ যেখানে মূলত নিয়ম কানুনের মধ্য দিয়ে যেটা তৈরি হবে, যেখানে একটা নীতি তৈরি হবে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে কি বলছে ডেভিড স্টন? বলছে রূপান্তরের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। কাঠামো, নিয়ম, নীতি নির্ধারক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক কাঠামো এখানে থাকে। অর্থাৎ তোমরা বোঝার চেষ্টা করো, আমি যখন একটা দাবি এলো পরিবেশের মধ্য থেকে, আমাদের যে রাজনৈতিক পরিবেশ, এখানকার কথা ভাবো, আমাদের দাবি উঠলো যে টিউবওয়েল চাই, আলো চাই, এটা চাই, সেটা চাই। তার মধ্যে এই যে দাবিগুলো ওঠে, এই দাবিগুলো সমর্থিত হয়, এখানে সমর্থন হয়, দাবিগুলো হয়ে এখানে আসে। এই গেটের কাছে একটা গেটকিপার দাঁড়িয়ে থাকে, গেটকিপার এখানে একটা দাঁড়িয়ে থাকে। এই গেটকিপার কি করে? যে বিভিন্ন রকমের যে দাবিগুলো উঠলো, তার মধ্যে যেগুলো অবাঞ্ছিত দাবি, অস্বচ্ছ দাবি, যে দাবিগুলো ক্ষতিকর দাবি, সেগুলোকে এখানে প্রবেশ করতে দেয় না। অর্থাৎ যেখানে এই নীতি তৈরি হবে, আইন কানুন যেখানে তৈরি হবে, সেখানে এই দাবিগুলোকে কে আটকায়? গেটকিপার থাকে এখানে, গেটকিপার এখানে আটকে দেয়। তার কাজ কি? সে কি বললে? সে বলে যে না, তুমি যদি বলো যে প্রধানমন্ত্রী ফাঁসি চাই, তুমি যদি এরকম করে কথা বলো, তাহলে কি হবে? তাহলে এই রকম ধরনের অবাঞ্ছিত কিছু কথাবার্তা, এই সব ধরনের দাবি কিন্তু এখানে প্রবেশ করতে দেবে না। তোমার টিউবওয়েল চাই, তোমার জল চাই, তোমার এটা চাই, তোমার সেটা চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই, এই সমস্ত নীতিগুলোকে কি করলো? সমর্থন হলে এখানে প্রবেশ করানো হলো। এবারে এখানে এই ব্ল্যাক বক্সে একটা পদ্ধতির মধ্য দিয়ে সেখানে কিন্তু কোন নীতিটা ভালো, কোন নীতিটা খারাপ, কোনটাকে গ্রহণ করা যাবে, কি কোনটাকে গ্রহণ করব, এখানে দীর্ঘ আলাপ আলোচনা হয়। তার মধ্য থেকে
এখান থেকে উৎপাদ বা এটাকে বলা হয় আউটপুট। এখান থেকে কি গেল? যোগান। এখানে গেল উৎপাদ বা আউটপুট। ইনপুট, ইনপুট মানে প্রবেশ করলো, আউটপুট মানে বের হলো। অর্থাৎ এখান থেকে একটা দাবি এলো, এখানে অনেকক্ষণ ধরে নিয়মকানুন দেখা হলো, নিয়মকানুন করা হলো, তারপরে একটা নীতি প্রণীত হলো, সেই নীতিটা এখানে উৎপাদ হিসেবে বেরোলো। উপাদান বা যেটাকে আমরা বলি পরিষেবা। যে না এখানে একটা জলের কল দেওয়া দরকার, এখানে মানুষগুলো লাইট পাচ্ছে না, এখানে লাইট পাওয়া দরকার, এখানে সেটাকে পাঠানো হয়। অর্থাৎ আউটপুটটা এলো যে আমাদের এখানে রাস্তা হবে, ওখানে লাইট পাবো, ওখানে এটা পাবে, সেটা হবে, এগুলো উৎপাদ হিসেবে চলে এলো। এবারে এই যে উৎপাদ বা আমি যেটাকে বলছি আউটপুট, এই আউটপুটটা কি হয়? ফিডব্যাকের মধ্য দিয়ে এখানে আসে। অর্থাৎ এখানে দেখো ফিডব্যাকের মধ্য দিয়ে এখানে আসছে। অর্থাৎ দেখো ফিডব্যাক বলতে কি? তথ্য প্রেরণ। ফিডব্যাক একটা দেওয়া যে আমাকে এখানে যে এই যে 5 কিলো করে চাল দিচ্ছ বা এই লাইট দিচ্ছ, জল দিচ্ছ, এগুলো আদতে মানুষের উপকারে আসছে কিনা মানুষ একটা ফিডব্যাক দেয়, মানুষ একটা ফিডব্যাক দেয়। এইভাবে এই প্রক্রিয়া অনবরত চলতে থাকে। আবার যদি দেখে যে না এই রাস্তাটা কাজে আসেনি বা ওইটাকে আরও একটু বাড়াতে হবে, ওটাকে করতে হবে, সংশোধন করতে হবে, যদি এরকম যদি ফিডব্যাক আসে যে না যে কাজটা হয়েছিল সেটা মানুষের কোনো কাজে আসেনি, তখন সেই ফিডব্যাকটা আবার এই পদ্ধতিতে চলে আসে। আবার দাবি হিসেবে এখানে আসে, দাবি এখানে চলে যায়, আবার এখানে নিয়ম তৈরি হয়, আবার এখানে পাস হয়, সেখানে আউটপুট আসে, আবার এই রকমভাবে চলতে থাকে। এটাকে মূলত আমি খুব ছোট্ট করে বোঝালাম, এটাকে আমরা মূলত বলতে পারি ব্যবস্থাপক তত্ত্ব। এই যে ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব বা ব্যবস্থাপক তত্ত্ব, এটা ডেভিড ইস্টন বলছে এইভাবে একটা নীতি কিন্তু প্রণীত হয়। আর একটি মডেলের কথা বলছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল, সেটা বলছে ক্রমবর্ধিত নীতি বা ইনক্রিমেন্টাল পলিসি। হোয়াট ইজ ইনক্রিমেন্টাল পলিসি? এটাও রূপায়ণের ক্ষেত্রে খুব কাজে বা প্রণয়নের ক্ষেত্রে খুবই কাজে। এটা কি বলছে? ক্রমবর্ধিত নীতি। ক্রমবর্ধিত নীতি বলতে কি বোঝায়? ক্রমবর্ধিত নীতি বলতে ধীরে 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 বাড়িয়ে চলা, ইনক্রিমেন্টাল, অর্থাৎ ইনক্রিমেন্ট করা, ধীরে 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 সেটাকে বাড়িয়ে চলা। অর্থাৎ যে পলিসিটা ছিল আগে, যে নীতিটা আগে ছিল, সেই নীতিটাকে পুরোপুরি না বাদ দিয়ে, পুরোপুরি না সরিয়ে দিয়ে, সেই নীতিটাকে একটু সংশোধন করে আর একটু কিছু জুড়ে টুড়ে আর একটু কিছু ভালো করে সেই নীতিটাকেই আবার প্রণয়ন করা, সেটাকে বলছে ইনক্রিমেন্টাল পলিসি। অর্থাৎ ক্রমবর্ধিত পলিসি, ক্রমে ক্রমে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমি যেটা বললাম যে একটা কোনো নীতি ধরো প্রণয়ন করা হয়েছে, ধরো কন্যাশ্রী প্রকল্প, যে কন্যাশ্রী প্রকল্পটা বেশ রাজ্যে সাড়া ফেলছে, কিন্তু এই ইনক্রিমেন্টাল পলিসিটা এরকম একটা পলিসি যে কন্যাশ্রী যে পলিসিটা, সেখানে আরও কি কি নিয়ম নীতি ঢোকানো যায়, আরও কি কি সুযোগ সুবিধা দেওয়া যায় যাতে পলিসিটা আরও ভালো করে গড়ে উঠতে পারে। তার জন্য কিছু কিছু অ্যাড করা হয়। এরকম করা হয় না যে না এই নীতিটার কোনো রকম কোনো গুরুত্ব নেই বলে পুরো বাতিল করে দেওয়া হয় না। অনেক নীতি বাতিল হয়, কিন্তু এই নীতিটাকে কি করা হয়? কোনো নীতিকে বাতিল করা হয় না, বরং সেটাকে সংশোধন করা হয় বা আরও কিছু জুড়ে দেওয়া হয়, যে আরও সেখানে কিছু কিছু ভালো ভালো নীতি প্রয়োগ ঢোকানো হলো, ঢুকিয়ে সেটাকে ইনক্রিমেন্ট করা হলো। দেখো এখানে তাই বলছে যে এই মডেল বাস্তব সমস্যাটাকে স্বীকার করে প্রশাসনের কতগুলো প্রকৃত সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। চার্লস লিন্ডব্লুম মূলত এই তত্ত্বের তাত্ত্বিক বলা যেতে পারে, এই তত্ত্ব তিনি দিচ্ছেন। বলছে লিন্ডব্লুমের মতে নীতি নির্ধারকরা সবসময় গৃহীত কর্মসূচি ও বাজেটের মধ্যে কাজ শুরু করে, এরপর তারা সেইখানে নতুন কর্মসূচি বা নীতি ঢোকায়, নতুন কর্মসূচি বা নীতি ঢোকায়। সরকারি প্রশাসনে মূলত ইনক্রিমেন্টালিজম চলতে থাকে, অর্থাৎ পুরনো কাজগুলো কিছুটা পরিবর্তন সহ চলতে থাকে। বুঝতে পেরেছ? পুরনো কাজগুলো কিছুটা পরিবর্তন করে সেটা চলতে থাকে, পুরোপুরি সেটাকে বাতিল করা হয় না। এটাই হচ্ছে ইনক্রিমেন্টাল পলিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অবশ্যই
শেয়ার করবে, লাইক করবে আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। কোনো জায়গা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, এবং যে কোনো তোমরা ভিডিও চাইতে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং আমাকে কমেন্ট করে জানাও আর কি কি তোমাদের ভিডিও প্রয়োজন রয়েছে। ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও।